শুভ সন্ধ্যা। স্ক্রিনের অপর প্রান্তে উপস্থিত দর্শকদের জানাই সাদর আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিভি, সেটাকে সংক্ষেপে আমরা ডেকে থাকি আইসটেক টিভিকে নিয়ে। আজকে আমরা বলবো আইসটেক টিভির গল্প, উদ্দেশ্য, অর্জন ও আগামী ভাবনা নিয়ে। আমাদের আজকের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাননীয় শফিক ইসলাম স্যার, যিনি পেশায় গণিতের শিক্ষক, কাজ করছেন গণিত বিজ্ঞানের প্রসার নিয়ে এবং আইসটেকে আছেন ডিরেক্টর হিসেবে। এবং আমাদের আরো একজন অতিথি আছেন মাননীয় ডক্টর মনির ভূঁইয়া স্যার, যিনি বর্তমানে সলিউশনস আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন ইনভেস্টমেন্ট সেক্টরে এবং তিনি বহুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিযুক্ত ছিলেন। 24 বছর ধরে কাজ করছেন শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে। খুব গুণী দুজন মানুষকে নিয়ে আইসটেকের পথ চলা শুরু হয়েছে। শুরুতে আসি শফিক ইসলাম স্যারের কাছে। স্যার, আজকে আপনাদের এই যে আইসটেক জিনিসটা আপনারা শুরু করেছেন আপনাদের অভিজ্ঞতা জ্ঞান দিয়ে একটা ভিশন নিয়ে, আইসটেক কি এই সম্পর্কে যদি আপনি একটু দর্শকদের জানান। ধন্যবাদ ঈশা। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বা আনন্দিত এই কারণে যে আমরা আইসটেক.টিভি নামে এই অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করতে পারছি। এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট। এই প্রজেক্টটি হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তিকে নিয়ে, অর্থাৎ আমি যেটাকে বলি যে বিজ্ঞান এবং প্রযুক্তির এভরিথিং আমরা আমাদের এই প্রজেক্টে নিয়ে আসব। আমাদের চেষ্টা আছে। এই প্রজেক্টটা হচ্ছে যে আমরা জানি আমাদের সমাজে বিজ্ঞানের অবস্থা খুব একটা ভালো না। মানুষের মধ্যে বিজ্ঞান সংস্কৃতি কিংবা বিজ্ঞান মনস্কতার যে বিষয়টা আমরা জানি, সেখানে আমরা অনেক পেছনে আছি, ঘাটতি আছে। আমাদের প্রযুক্তির যে ব্যবহার বা দারুণভাবে মানুষের কল্যাণে ব্যবহার, সেখানেও আমাদের অনেক পশ্চাৎপদতা আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের এখানে বিজ্ঞান এবং প্রযুক্তির কন্টেন্ট থাকবে। কন্টেন্ট বলতে আমরা দুই ধরনের কন্টেন্টকে বুঝি, একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, আরেকটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। এই কন্টেন্টগুলো থাকবে এবং একই সাথে বিজ্ঞান এবং প্রযুক্তির পলিসি বিষয়ে যারা কাজ করেন তাদের সাথে আমাদের যে পলিসি বিষয়ক ডায়ালগগুলো থাকবে, এক্সপার্ট ডায়ালগ থাকবে, এক্সপার্ট টক শো থাকবে। অর্থাৎ শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যেখানেই বাংলাদেশি এক্সপার্ট আছেন বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে, এই তাদের সকলের সম্মিলনে আমরা একটা ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিভি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। এটি হচ্ছে আপাতত আমার প্রাথমিক ধারণা আমাদের এই প্রজেক্ট সম্পর্কে। চমৎকার, ধন্যবাদ স্যার আপনার বক্তব্যের জন্য। আইসটেক নামটাতে আসলে ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে আন্তর্জাতিক যে পটেনশিয়ালটা ধারণ করছে এবং এই যে বিশ্বব্যাপী আইসটেকটা ছড়িয়ে দেওয়ার একটি বিষয় এখানে চলে আসে। পাশাপাশি আমাদের মূল মন্ত্রগুলোর মধ্যে একটা হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভ নিয়ে কাজ করা। এবং সেই প্রেক্ষাপট থেকে ডক্টর মনির ভূঁইয়া স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে গ্লোবাল পার্সপেক্টিভ থেকে কাজ করাটা, বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আইসটেক কিভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি দর্শকদের কাছে তুলে ধরতে পারে বলে আপনার ধারণা? ধন্যবাদ। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা আইসটেকের প্রথম যে বর্ণটা এটি হচ্ছে আই মানে ইন্টারন্যাশনাল। আমরা বিশ্বাস করি বিজ্ঞান কোনো একটি দেশের সম্পত্তি নয়, এটি বৈশ্বিক একটি জ্ঞানের অংশ। তাই আইসটেকের কন্টেন্ট স্ট্র্যাটেজিতে আমরা শুধু স্থানীয় গবেষণা নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিও তুলে ধরার চেষ্টা করব। এর জন্য আমাদের পরিকল্পনায় আছে আন্তর্জাতিক বিজ্ঞান নিয়ে এবং গবেষকদের সাক্ষাৎকার নেওয়া, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের কাজ নিয়ে প্রতিবেদন তৈরি করা, সাম্প্রতিক বৈশ্বিক বিজ্ঞান সংবাদকে বাংলায় সহজভাবে উপস্থাপন করা এবং পাশাপাশি ইংরেজি কন্টেন্টও তৈরি করা। আমাদের লক্ষ্য হলো একজন বাংলাদেশি তরুণ যেন ঘরে বসে জানতে পারে নাসা কি হচ্ছে, ইউরোপের ল্যাবে কি আবিষ্কার হচ্ছে, বা সিলিকন ভ্যালিতে প্রযুক্তির কোন নতুন ধারা তৈরি হচ্ছে। এটা তাদের দৃষ্টিভঙ্গি বিশ্বমানের করে তুলবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমি একদমই স্যারের সাথে একমত, বিশেষ করে স্যার শেষ পর্যায়ে যে কথাটি বললেন যে বাংলাদেশি তরুণ যেন
এখানে বসে জানতে পারে যে নাসায় কি হচ্ছে, এবং বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির একটি বড় অংশই তরুণদের সাথে কানেক্টেড বলা চলে। এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কথা বললেই কিন্তু স্টেম ফিল্ডের কথাটা চলে আসে, এবং এটা কিন্তু হচ্ছে যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করা, তরুণদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিতে আগ্রহ তৈরি করা, এই সব ক্ষেত্রে তরুণদের প্রতিনিয়ত উদ্বুদ্ধ করা দরকার। এবং তরুণদের মধ্যে এই স্টেম ফিল্ডে আগ্রহ বাড়াতে আইস্টেক কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে, প্রশ্নটি থাকবে শফিক ইসলাম স্যারের জন্য। হ্যাঁ, চমৎকার প্রশ্ন করেছো ঈশা। যে আমরা যদি স্টেমের শুরুটা দেখি আর কি, স্টেম কিভাবে আসলো। যেমন আমরা 2001 সালের দিকে যখন আমেরিকাতে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ওরা গবেষণা করে দেখলো, ওরা অনেক দিনের গবেষণা দেখা গেল যে আমেরিকার পিপল বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে পড়ছে। তাহলে ওরা তখন স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এদের সংক্ষিপ্ত পূর্ণরূপ নিয়ে ওরা স্টেম তৈরি করেছে। ওরা তখন এই প্রজেক্টের আওতায় ওদের দেশে কি করলো, ওদের দেশে বিজ্ঞান এবং প্রযুক্তিকে এর প্রসারের জন্য স্কুল কলেজ থেকে শুরু করে এই বেসড কারিকুলাম তৈরি করলো, ঠিক আছে। এবং আস্তে আস্তে এটা আমেরিকা ছাড়িয়ে সারা পৃথিবীর অনেক দেশ এটা গ্রহণ করলো। যেমন ধরা যাক কোরিয়া, তাইওয়ান, যুক্তরাজ্য থেকে শুরু করে এমনকি সিঙ্গাপুর, অনেক দেশ এই স্টেম প্রজেক্টটা শুরু করলো। আমাদের দেশে এটা রিলেভেন্সটা অত্যন্ত প্রবল। কেন প্রবল? যে আমাদের দেশেও আমেরিকার ওই সিচুয়েশনটা আমরা বিরাজ করছি, অর্থাৎ আমাদের দেশের মানুষরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে আছে। শুধু বিজ্ঞান এবং প্রযুক্তিতে ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে নেই, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পিছিয়ে নেই, তারা চিন্তার দিক থেকেও পিছনে আছে। এই কারণে স্টেম প্রজেক্টের সাথে আমাদের ওই আদলে বাংলাদেশে আমাদের স্টেম প্রজেক্টের অনুরূপ একটা পরিকল্পনা নিয়ে আমাদের আগাতে হবে। এর জন্য আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমাদের বিজ্ঞানের নানা কন্টেক্ট লাগবে, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন লাগবে, আমাদের বিজ্ঞান যে লেটেস্ট সায়েন্স নিউজ এই মুহূর্তে পৃথিবীতে কোথায় কি ঘটছে, অর্থাৎ এটাকে বলে বিজ্ঞানের বিভিন্ন ইভেন্টস এর সাথে আমাদের সাধারণ মানুষকে হালনাগাদ করা, এইটা করতে হবে। আমাদের বিজ্ঞান কেরিয়ার নিয়ে আমাদের জনগণকে এগিয়ে নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম প্রবলেম সলভ, অর্থাৎ আমরা যে বাস্তবে জীবনে যে সমস্যাগুলো ফেস করি, আমাদের স্থানিক সমস্যা, আমাদের ন্যাশনাল সমস্যা, আমাদের গ্লোবাল সমস্যা, এই সমস্যাগুলোকে কি করে বিজ্ঞানের মাধ্যমে আমরা ফেস করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। অ্যাট দ্য সেম টাইম হায়ার এডুকেশনে আমরা কিভাবে কাজ করতে পারি, বিজ্ঞান রিসার্চে কিভাবে আমাদের তরুণ সমাজকে ইনভলভ করতে পারি, এই টোটাল বিষয় নিয়ে আমাদের আইস্টেক কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ স্যার, চমৎকার একটি বিষয় আপনি তুলে ধরলেন আইস্টেকের। এবার আসি আমাদের ডক্টর মনির ভূঁইয়া স্যারের কাছে। আপনি দীর্ঘদিন প্রবাসে বসবাস করছেন, অনেক দেশ ঘুরে বেরিয়েছেন এবং কাজ করছেন ও বিজ্ঞান সেক্টরে কাজ করছেন। তো এই যে বৈশ্বিক যে চ্যালেঞ্জগুলো, ক্লাইমেট চেঞ্জ, স্বাস্থ্যসেবা বা এসডিজি, এই বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে আপনারা মানে আপনার অভিজ্ঞতা বিশেষ করে অনেক বেশি। তো আইস্টেকের এই যে পথ চলাটা আপনারা শুরু করেছেন, সেই ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলোকে বা এই ইস্যুগুলোকে নিয়ে আইস্টেকের কি কোনো পরিকল্পনা আছে? ভবিষ্যতের বিজ্ঞান এবং দীর্ঘমেয়াদী আইস্টেকের চিন্তা ভাবনা এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিজ্ঞান নিজেই আসলে ভবিষ্যৎটাকে এমন ভাবে তৈরি করছে, আমরা যদি সেদিকে তাকায় অনেক কিছু দেখতে পাই। যেমন শফিক স্যার যেই কথাগুলো বললেন, আমরা যদি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এগুলো সবগুলো একটি আরেকটির সাথে খুবই ইন্টারকানেক্টেড। এবং এটা শুধু আমরা এখন হয়তো দক্ষিণ এশিয়া, বাংলাদেশ থেকে শুরু করলাম, কিন্তু এটার ফিউচার সারা বিশ্বে ইভেন আমি যে দেশে আছি, ইউরোপ এবং ব্রিটেন বিজ্ঞানের অনেক কিছুর উদ্ভাবনার সাথে যুক্ত, কিন্তু এই দেশেও প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্টিমের ব্যাপক প্রচার এবং প্রসার
চেষ্টা করছে এবং তারা জানে যে তারা ইউরোপ আমেরিকা বিশেষ করে পিছিয়ে পড়ছে। So, আমাদের দীর্ঘমেয়াদী যদি লক্ষ্য বলি, আইসটেকে এমন একটা প্ল্যাটফর্মে পরিণত করা যারা শুধু একটা সম্প্রচার চ্যানেল নয়, বরং বিজ্ঞান শিক্ষার একটা বিশ্বস্ত এবং টেকসই অবকাঠামো হয়ে উঠবে। আমরা প্রতিদিন অনেকগুলো কন্টেন্ট তৈরি করছি এবং এটা 24 ঘন্টা যাতে চলে সেই ধরনের একটা পরিকল্পনা। এই কাঠামো আমরা 14টিরও বেশি বিষয়ভিত্তিক বিভাগে ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি করতে সক্ষম। আমরা যদি আরো ভবিষ্যতের দিকে তাকাই, যেমন অতি সম্প্রতি যে স্পেস গবেষণা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ধরনের বিভিন্ন যে ভবিষ্যৎমুখী যে বিজ্ঞানের ব্যাপক উন্নয়ন বা ব্যাপক আবিষ্কার তৈরি হচ্ছে, দীর্ঘমেয়াদে আমরা চাই বাংলাদেশ বা সমগ্র দক্ষিণ এশিয়া বা সমগ্র বিশ্বে এমন একটা প্রজন্ম তৈরি হোক যারা বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা নিয়ে বড় হবে, বিশ্ব গবেষণায় অবদান রাখবে এবং তারা অনেক ধরনের গবেষণামূলক প্রকল্পে যুক্ত হবে, যে প্রকল্পগুলো হয়তো আমরা আইসটেকের মাধ্যমেই তাদেরকে সমন্বয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ঈশা। ধন্যবাদ স্যারকে। আরেকটু যদি স্যার জুড়ে দিতেন যে বাংলাদেশে বা সাউথ এশিয়ান কনটেক্সটেই বিজ্ঞান নিয়ে কাজ করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো চলে আসে, ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আইসটেক কি ধরনের ভূমিকা রাখতে পারবে? যেমন এসডিজির যে গোলসগুলো আছে সেগুলো পূরণে, মানে প্রান্তিক সাইটগুলোতে আইসটেকের কোনো ভূমিকা থাকবে কিনা দেশের? এটি আমাদের শফিক স্যার ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্কুলগুলোর সাথে, এই দেশে, এটা শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া না, এটা এই সারা বিশ্বে, কারণ বিজ্ঞানের সূচনাটা, পড়াশোনার চিন্তাটা এটা শুধু বইয়ের ভিতরে না, এটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে। আমি ইউরোপের বিভিন্ন প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে যেটি দেখি যে তারা যেমন ডিজাইন এবং টেকনোলজি একটা সাবজেক্ট এদেশে প্রাইমারি স্কুলে পড়ানো হয়। সেই আমার বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে হয়তো পড়ায়, কিন্তু ওরকম মানে সামগ্রিক অর্থে করানো হয় না। কিন্তু আমরা চাই আইসটেক থেকে যাতে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট বা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, যেখানে এসডিসি এবং প্রান্তিক যে একদম প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত করানো যাবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে চমৎকার ইনসাইটস এর জন্য। এই বিষয়ে শফিক স্যারের কাছে আমরা ইনসাইটস নিতে চলে আসি। এই যে যুগের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান শিক্ষার আবিষ্কারগুলোকে আমরা নিজেদের জীবনে প্রয়োগ করছি, এবং আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি যে বিজ্ঞান ও প্রযুক্তি কে ক্লাসিফাই করা একদমই উচিত না। এটা কোনো সার্টেন ক্লাসের পিপলের জন্য কেন হবে? বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের সাধারণ জীবনের দৈনন্দিন অংশ হিসেবে ব্যবহৃত হবে, একটি অভ্যাস হিসেবে গড়ে উঠবে। তো এই যে বিজ্ঞান ও প্রযুক্তিকে সাধারণ মানুষের দৈনন্দিন জ্ঞানের অংশ হিসেবে গড়ে তুলতে আইসটেক কিভাবে কাজ করতে পারে? আচ্ছা, এটা খুব দারুণ প্রশ্ন। তবে এই প্রশ্নের সাথে একটু আগের প্রশ্ন যেটা ডক্টর মনির ভূঁইয়ার সাথে করা হয়েছে, ওইটার সাথে মিল আছে। তা আমি একটু আগে ডক্টর মনির ভূঁইয়ার সাথে সম্পূরক করে তারপরে এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আধুনিক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির একটা বৈশিষ্ট্যই হচ্ছে এটা কিন্তু প্রান্তিক পর্যায়ের মানুষ যত সহজে অ্যাক্সেস করতে পারে, কেন্দ্রের মানুষও সমান সহজলভ্যতার সাথে অ্যাক্সেস করতে পারে। যেমন আমরা যখন আজ থেকে 30 বছর আগে একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি বা ক্যামব্রিজ ইউনিভার্সিটির একজন শিক্ষকের সাথে কথা বলতাম, একজন শিক্ষকের লেকচার পেতাম, এটা সম্ভব ছিল না। তখন আমাদের ব্রিটিশ কাউন্সিলে গিয়ে সেই বই খুঁজে খুঁজে তাদের কাছে চিঠি লিখতে হতো, তাই না? আর এখন কিন্তু আমাদের একজন খুব প্রান্তিক অঞ্চলের একজন ছাত্র অনায়াসেই এমআইটির ওপেন কোর্স ওয়ার্ক লেকচারগুলো দেখতে পারে। তাহলে এটা হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির একটা সুবিধা, যা ধনী গরিব প্রান্তিক কিংবা কেন্দ্র এগুলিকে এই যে বিভেদটা দূর করে দিয়ে আমাদের সবাইকে এক কাতারে দাঁড় করায়।
এটা একটা খুব দারুণ বিষয়, এবং আইসটেক এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, এবং যাতে কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো আরো বেশি উপকৃত হবে। কারণ কেন্দ্রের মানুষগুলো এমনিতেই সুবিধাভোগী, অনেক বেশি সুযোগ সুবিধা তারা পেয়ে আসছে, ফলে আমাদের এই প্রজেক্টটা আসলে প্রান্তিক মানুষকে অনেক বেশি সমৃদ্ধ করবে। এটা হলো প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্ট যেটা, সেটা হলো বিজ্ঞান এবং প্রযুক্তি। হ্যাঁ, বিজ্ঞান এবং প্রযুক্তি পার্থক্য আছে। বিজ্ঞানের একটা আউটকাম হচ্ছে প্রযুক্তি, তাই না? এখন বিজ্ঞান ছাড়া প্রযুক্তি, এটা অনেক ক্ষেত্রেই একটু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যেমন আমরা দেখি এখন আমাদের সমাজে যাদের বিজ্ঞানের জ্ঞান নাই বা কম আছে, তারা যদি প্রযুক্তিটা ব্যবহার করে, যেমন আমরা মোবাইল টেকনোলজির কথা বলি, মোবাইল টেকনোলজি আমাদের এমন অ্যাভেলেবল হয়ে গেছে, যারা বিজ্ঞান বিমুখ কিংবা বিজ্ঞান বিরোধী, তারাও কিন্তু এখন এই মোবাইল টেকনোলজিকে ব্যবহার করে নানান রকমের অপরাধ প্রবণতায় যুক্ত হয়ে গেছে। এখন আমাদের আইসটেক প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ ফোকাস থাকবে বিজ্ঞানকে প্রসার করা, বিজ্ঞানের লজিকটা মানুষকে জানানো, এবং বিজ্ঞান এর বৈশিষ্ট্যটা মানুষের ভিতরে ফুটিয়ে তোলা। এট দ্য সেম টাইম বিজ্ঞানের সাথে প্রযুক্তির যে মিলন আছে, এবং বিজ্ঞান ছাড়া প্রযুক্তি যে অসহায়, বিজ্ঞান ছাড়া প্রযুক্তি যে অসম্পূর্ণ, এইটা সম্পর্কে মানুষকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে তোলা। তবে প্রযুক্তির সাথে মানুষের যে সম্পর্ক, প্রযুক্তির সাথে পরিবেশের যে সম্পর্ক, প্রযুক্তির সাথে সমাজের যে সম্পর্ক, এই জিনিসটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু প্রযুক্তি অনেক সময় আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এই কারণে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি, আমাদের এই প্রজেক্টের নামের মধ্যেই বিজ্ঞান এবং প্রযুক্তি আছে, এবং এই রাখাটা সচেতনভাবেই রাখা হয়েছে, যাতে করে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিকে একসাথে মিলিয়ে চলতে পারি। বিজ্ঞানবিহীন প্রযুক্তি না, বিজ্ঞানকে সাথে নিয়ে, বিজ্ঞানকে সমানভাবে মর্যাদার সাথে প্রয়োজনীয় তাগিদে বিজ্ঞান এবং প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো আমাদের লক্ষ্য। এবং আমরা মানুষকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করার প্রজেক্ট হচ্ছে আইসটিভি আর কি, আইসটেক.টিভি। ধন্যবাদ স্যার। বেশ অনন্য একটি উদ্দেশ্য নিয়ে আইসটেক এগোচ্ছে। বিজ্ঞানবিহীন প্রযুক্তি নয়, বিজ্ঞান এবং প্রযুক্তিকে একসাথে করে মানব কল্যাণে ব্যবহারের যে উদ্দেশ্য। এখন চলে আসি আমাদের মনির স্যারের কাছে। বর্তমান সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি নীতি, যেটি মূলত ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসির উপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে, আপনি এই বিষয়ে আমার থেকে আরো বেশি অভিজ্ঞ, এবং আমরা দেখতে পাই যে সেখানে চতুর্থ শিল্প বিপ্লব এবং এআই এইসব আবিষ্কারকে নীতিমালার আওতায় আনার জন্য ইতিমধ্যেই কাজ করা হচ্ছে। তো এই নীতিমালা প্রণয়নে আইসটেক কিভাবে সরকারকে সহায়তা দিতে পারে? অবশ্যই আমাদের কাজ হচ্ছে আইসটেক.টিভি এই পুরো প্ল্যাটফর্মের কাজ হচ্ছে সরকার এবং যারা নীতি নির্ধারক, যারা সমাজের বিভিন্ন অংশে কাজ করছেন, তাদের সাথে সম্পৃক্ত হয়ে এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিচালনা করা। যদি আমি দুটি বিষয়কে খুব গুরুত্বপূর্ণভাবে দেখি, জলবায়ু পরিবর্তন বা স্বাস্থ্যসেবা, এই দুটি অংশেই আমরা বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বে এটি দুটি, এবং আরো অন্যান্য অনেক কিছুই আছে। কিন্তু যদি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এই নীতির বিষয় আসি, যেখানে সারা বিশ্ব থেকেই অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেমন ব্রিটেনে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে, কার্বন ট্রেডিং, বা যদি আমরা এখন বলি যে কি ধরনের গাড়ি ব্যবহার করব, যেটা শফিক স্যার বললেন যে বিজ্ঞান না জেনে যদি প্রযুক্তি ব্যবহার করা হয়, এটা সমাজের জন্য ভয়াবহ অবস্থা। আর এখন যেভাবে আমরা অতি উষ্ণ জলবায়ু দেখছি সারা বিশ্বে, এটা সারা বিশ্বের সমস্যা। ঠিক একইভাবে স্বাস্থ্যসেবা সহ অন্যান্য এই ধরনের অতি গুরুত্বপূর্ণ, বলবো যে এই মুহূর্তের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সব বিষয়, এগুলো সরকারি এখনই চিন্তা করতে হবে। এবং আইসটেক.টিভি সেই বিষয়গুলোকে আমাদের একটা পার্ট হচ্ছে এক্সপার্ট প্যানেলদের সাথে কাজ করা, এবং আইসটেক.টিভিতে সারা বিশ্ব থেকে বিভিন্ন ধরনের এক্সপার্টরা রয়েছেন। আমাদের আইসটেক.টিভি ওয়েবসাইটে গেলে দেখবেন
আমেরিকা থেকে আমাদের যারা গবেষক এবং বিজ্ঞান নিয়ে কাজ করেন, ইভেন মধ্যপ্রাচ্যে যারা বিজ্ঞান নিয়ে কাজ করেন, বাংলাদেশে বিজ্ঞান নিয়ে কাজ করছেন, সবাইকে যুক্ত করা হচ্ছে। একমাত্র লক্ষ্য হচ্ছে বিশ্ব এখন অনেক সংযুক্ত। আমরা এক দেশের যে আবিষ্কার বা এক দেশে যেটা খুব সফলতা পেয়েছে, অন্য দেশে সেটাকে আমরা সম্পৃক্ত করতে পারবো, এবং সেটা একমাত্র সম্ভব যদি আমরা সরকার এবং নীতি নির্ধারকদের সাথে এটি নিয়ে কাজ করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আশা করছি সরকার এবং নীতি নির্ধারকদের সাথে মিলে এবং নিজস্ব উদ্যোগে আইসটেক আরো দৃঢ়ভাবে এগিয়ে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে উপস্থিত থেকে আইসটেকের উদ্দেশ্য, গল্প এবং আগামী পথ চলার সকল দৃষ্টিভঙ্গি আমাদের সাথে শেয়ার করবার জন্য, এবং শুভকামনা রইল আইসটেকের জন্য। আইসটেকের পথ চলা হোক পাহাড়ের মতো দৃঢ়, সমুদ্রের মতো উচ্ছ্বাসে। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ ঈশা। আমার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ, সকল দর্শককে যারা আইসটেকের এই যাত্রা অংশীদার হয়েছেন। আমরা বিশ্বাস করি প্রতিটি ছোট প্রচেষ্টার সাথে একসাথে মিলে একটা বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তুলবে, এবং সেই লক্ষ্যে আইসটেক ধাপে ধাপে এগিয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আমার পক্ষ থেকেও ঈশা। আমরা আশা করি যে সবাইকে নিয়ে আমরা একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, যাতে আমরা দেশের জন্য কিছু একটা করতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের স্বপ্নটা অনেক বড়, আকাশ ছোঁয়ার স্বপ্ন। এখন নির্ভর করবে আমাদের সামর্থ্যটা কেমন হয়। তো আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা খুব শীঘ্রই খুব বড় কিছু করতে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন আইসটেকে।